মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ও সেক্টর কমান্ডার থেকে দেশের অন্যতম জনপ্রিয় শাসকে পরিণত হওয়া জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1975 সালে বাকশালের একদলীয় শাসনের পতনের পর ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। খুব দ্রুতই তিনি সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছিলেন। এর মূল কারণ তিনি রাজনীতি, অর্থনীতি এবং সমাজ জীবনে উদার নীতির প্রচলন শুরু করেছিলেন। দর্শক, জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনেন। সব দল, পথের এবং মতের অনুসারীদের সাথে নিয়ে তিনি রাষ্ট্র বিনির্মাণে অগ্রসর হন। জিয়াউর রহমানের ভিন্ন আঙ্গিকের রাজনীতির ধারা নিয়ে আজ আলোচনা করব। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে সমসাময়িক রাজনীতির উল্লেখযোগ্য বিষয়গুলো। আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। সরকার, রাজনৈতিক দল ও বাস্তবতা, এই শিরোনামে আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে জিয়াউর রহমানের ভিন্ন আঙ্গিকের রাজনীতির দর্শন নিয়ে আজ আলোচনাটা শুরু করতে চাই। আমরা যদি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের জায়গা থেকে বিবেচনা করি, অন্যান্য শাসকের তুলনায় তাকে খুব সহজে আলাদা করা যায়। কারণ তিনি, যদি বলি, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং একদম বাকশালের মধ্যে বিলুপ্ত আওয়ামী লীগকেও তিনি সুযোগ করে দিয়েছিলেন রাজনীতিতে ফেরার। জানতে চাই বাকিটা। আপনাকে ধন্যবাদ এবং দেশ টিভির এই অনুষ্ঠানের দর্শক শ্রোতারা যারা যেখানে আছেন, বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। জিয়াউর রহমান সাহেবের জন্মটা এবং তার পরবর্তী জীবন কতগুলো ধাপের মধ্যে যদি আমরা বিভক্ত করি, সৈনিক জীবন, রাজনৈতিক জীবন এবং দার্শনিক জীবন, তিনটাকে মেলালে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে যে ইংরেজিতে একটি প্রবাদ আছে যেখানে কথাটা এভাবে বলা আছে, হি ইজ দ্য লিডার হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। নেতা হচ্ছেন তিনি যিনি পথটা সম্পর্কে জানেন, সেই পথে নিজে যান এবং অন্যদেরকেও সেই পথ দেখান যে আপনারাও এই পথে যান। জিয়াউর রহমান সেরকম একটা রিভলিউশনারি ভিশন নিয়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। যেমন 1971-এ মেজর জিয়াকে প্রথম বাংলাদেশের মানুষ চিনেছে, জাতীয় সংকটকালীন সময়, স্বাধীনতা যুদ্ধের সময়। আবার 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতা যখন বিপন্ন হয়ে পড়েছিল, তখন আবার তাকে চিনেছে, সেটাও সংকটকালীন সময়। এই দুটি সংকটের মধ্য দিয়ে তার নেতৃত্ব পরীক্ষিত হয়েছিল জনপ্রিয়তার নিরিখে। সেটা যখন তিনি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে নিজেকে মানুষের সামনে আনলেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে, তখন কিন্তু মানুষ তাকে গ্রহণ করেছে এবং সে গ্রহণ করার মধ্য থেকেই তিনি তার অভিনবত্ব যে রাজনৈতিক গুণাবলী, বৈশিষ্ট্য, সেটা জাতির সামনে হাজির করতে সক্ষম হয়েছিলেন। যে কারণে আজ পর্যন্ত জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলেন, গণতন্ত্র বলেন, বহুদলীয় মতবাদ বলেন, এগুলোর কোনোটাই তাকে বাদ দিয়ে ইতিহাস সম্পূর্ণ হবে না। তিনি কিন্তু সে সময় চাইলেই পারতেন বাকশালের ধারাবাহিকতা রক্ষা করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে, কিন্তু সে পথ অনুসরণ না করে একেবারে ভিন্ন পথে গিয়ে উদারপন্থী রাজনীতির ধারা প্রবর্তন করে তিনি জনগণকে সাথে নিয়ে পথ চললেন। এই বিষয়টি আপনাদের কতটা অনুপ্রাণিত করে? নিঃসন্দেহে এটা আমাদেরকে অনুপ্রাণিত করে, কারণ জিয়াউর রহমান সাহেব সেই মানুষ যিনি বাংলাদেশে শুধু গ্রামগুলিতেই যে পায়ে হেঁটেছেন, সে গ্রামের সংখ্যা হচ্ছে 10,000 গ্রাম তিনি পায়ে হেঁটেছেন এবং সবারকে পায়ে হেঁটে উদ্বুদ্ধ করার জন্য বলেছেন। ভিন্ন মাপের রাজনীতির ড্রয়িং রুম থেকে তিনি রাজনীতিকে সাধারণ মানুষের মাঝে নিয়ে গেছেন, খালকাটার মধ্যে নিয়ে গেছেন, সমবায়ের মধ্যে নিয়ে গেছেন, তরুণদেরকে নিয়ে বাংলাদেশের জলসীমার প্রান্তে গিয়ে সেখান থেকে দেখিয়েছেন সেখানে কি সম্ভাবনা আছে বাংলাদেশের, সেখানে ব্লু ইকোনমির কি সম্ভাবনা আছে, বাংলাদেশের সীমানার মধ্যে কি কি সম্পদ আছে, এই সম্পর্কে যে তাদেরকে জ্ঞান দেয়া, তাদের ভবিষ্যৎ নেতৃত্বের পথটাকে আলোকিত করা, এই কাজটি তিনি করেছিলেন। নতুন কুড়ি নামক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে পরবর্তীতে শিল্প সাংস্কৃতিক জগতে কারা জাতীয়তাবাদের বিপ্লব ঘটাতে পারেন, তাদের সৃষ্টির পেছনেও তিনি। এবং জিয়াউর রহমান সাহেব হচ্ছেন সেই লোক যে সাংস্কৃতিক দিক থেকে বিচার করলে রঙিন টেলিভিশন বাংলাদেশে তার হাত ধরে এসেছিল। বাংলাদেশে যখন টেলিভিশনের রঙিন সম্প্রচার শুরু হয়, তখন ভারতেও কিন্তু রঙিন টেলিভিশনের সম্প্রচার ছিল না। এটা অনেকে জানেন না বাংলাদেশে আজকে যে জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরপরই নিজের এবং পরিবারের সম্পত্তি তিনি গণমাধ্যমে প্রকাশ করে দিয়েছিলেন যে এই সম্পত্তির মালিক আমি এবং আমার পরিবার, এর বাইরে আমাদের কিছু নেই। এই চ্যালেঞ্জটা নেওয়ার মতো অবস্থাটা এর আগে এবং এর পরে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রনায়কের মধ্যে বা কোনো সরকার প্রধানের মধ্যে আমরা দেখিনি।
আমি শুরুতেই বলেছিলাম যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন এবং সেই আওয়ামী লীগে আমরা যখন দেখেছি তাকে নিয়ে অপপ্রচার, নিন্দা, মন্দ এবং তার নাম নিশানা মুছে ফেলার এক ধরনের চেষ্টা এবং তার মুক্তিযুদ্ধের খেতাব পর্যন্ত কেড়ে নিয়েছিল, কি বলবেন? দেখুন, আওয়ামী লীগ তাদের পরিণতি ভোগ করেছে। আওয়ামী লীগের এই পরিণতির জন্যে আমরা সহানুভূতি দেখাতে আগ্রহী না, ইচ্ছুক না, কারণ তারা তাদের কর্মের প্রতিফল পেয়েছে। আর আওয়ামী লীগের কথা যদি আপনি বলেন তাহলে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যে আওয়ামী লীগ ছিল, সে আওয়ামী লীগের মূল রাজনৈতিক নেতা হচ্ছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত সে আওয়ামী লীগ। কারণ শেখ মুজিবুর রহমান তো বাকশাল করে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন। সে বাকশালের কবরস্থানে আবার আওয়ামী লীগের ফুলটা ফোটার সুযোগ করে দিয়েছেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। সেদিক থেকে ওই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান। অথচ তাকে নিয়ে যত কটুবাক্য, যত গালমন্দ, সকালবেলা ফজরের নামাজের পরে জিয়াউর রহমানের ফাইলটা খুলতেন শেখ হাসিনা, তার সম্পর্কে যা যা সমালোচনা করার ওনার নিজস্ব ভাষায় করতেন। দুপুরের পরে বেগম খালেদা জিয়ার ফাইলটা খুলতেন, বিকালবেলা গিয়ে তারেক রহমানের ফাইলটা খুলতেন। এটা তো ছিল ওনার দৈনন্দিন জীবন। তবে আমরা এটাকে সমালোচনার দৃষ্টিতে দেখি না বা ঘৃণাও করি না। আমরা মনে করি বিএনপি যেহেতু একটি ফলবান গাছ, বিএনপি যেহেতু একটু সুমিষ্ট ফলে ভরা নানা রকমের গুণাবলী এ দলটির মধ্যে আছে, এবং জিয়াউর রহমান যেহেতু বাংলাদেশে একজন বীরুত্তম এবং অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, তাকে কালিমা লিপ্ত করার জন্য বিরোধীরা তো চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আমরা এটাকে গ্রাহ্য করি না। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, একটু রাজনীতিতে ফিরতে চাই। একজন রাজনীতিবিদ হিসেবে এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতাটা কি দেখেন? দেখেন, এই মুহূর্তে রাজনীতির বাস্তবতা হচ্ছে যে আবারও সেই প্রবাদের মধ্যে আমার ফিরে যেতে হয়, ইংরেজি প্রবাদে, হোয়াট ইজ পপুলার ইজ নট অলওয়েজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রাইট ইজ নট অলওয়েজ পপুলার। বর্তমান সরকার সেই অবস্থাটায় আছে। এই সরকার কিন্তু একটা মানে সব শ্রেণী পেশার মানুষের সমর্থিত একটা সরকার, কিন্তু সরকার সবসময় নট অলওয়েজ রাইট। পপুলার ইজ মানে হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট। এই নট অলওয়েজ রাইটের ব্যাপারে ক্ষত সারানোর জন্য আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে শহীদ জিয়াউর রহমান সাহেব যে কাজটি করতেন ব্যক্তি জীবনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের, রাষ্ট্রবিজ্ঞানীদের, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ যারা, তাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতেন দেশের ভালোর জন্যে, মাল্টিপার্টি ডেমোক্রেসির জন্যে, এবং সমাজের ও রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে কী কী ভালো কাজ করা যায় সেই পরামর্শগুলো নিতেন। নাহলে তো ওনার এটা হওয়ার কথা ছিল না। উনি যখন রাষ্ট্রপতি হয়েছেন তখন তার বয়স মাত্র 41 বছর কয়েক মাস। 41 বছর কয়েক মাস। এত তরুণ বয়সে বাংলাদেশ কেন, আশেপাশেও কেউ সরকার প্রধান হয়েছে এমনটা উদাহরণ আমাদের জানা নেই। কিন্তু সেই জায়গাটায় গিয়ে যে জিনিসগুলো উনি করেছেন তার কিছুটা জনপ্রিয়তা পেয়েছে, কিছুটা সমালোচিত হয়েছে, কিন্তু বৃহত্তর অংশে জনপ্রিয়তাটাই পেয়েছে। ওনারা যদি ওই পদ্ধতিটা অনুসরণ করে গুণী মানুষদেরকে ডেকে ডেকে গোপনেই না হয় কথা বলতেন, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান করা যেত, যেগুলো মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা, সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যা। এখন তো মানুষ প্রশ্ন করে যে আগে সংস্কার নাকি আগে সংসার? আমার সংসারই তো চলছে না, প্রতিটা জিনিসের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এই সরকার পুরোপুরিভাবে ব্যুরোক্রেটদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, অথচ জনসমর্থিত সরকার এটা, যেখানে ব্যুরোক্রেটের কোনো অংশগ্রহণ ছিলই না বলতে গেলে, শারীরিকভাবে তো ছিলই না। কিন্তু সে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে আমলাতন্ত্রের মাধ্যমে কাজ করতে গিয়ে সরকার পদে পদে হোঁচট খাচ্ছে। এই রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হচ্ছে বর্তমানে এইখানে। এটা কিন্তু খুব মানে অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশটা কিন্তু যাচ্ছে। আইনশৃঙ্খলা বলেন, সেখানেও সরকারের অনেক ত্রুটি রয়ে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারাটা সবচেয়ে বড় ত্রুটি, এবং যখন যার যেখানে খুশি সে সেইখানে বসে একটা চাপ দিলিয়ে দাবিটা মেনে নেওয়া হচ্ছে, আবার দুদিন পরে বলা হচ্ছে যে না এটা ঠিক না। একটা প্রজ্ঞাপন জারি হচ্ছে কোনো ব্যাপারে, একদিন পরে বলে যে না এটা প্রত্যাহার করলাম। একজনকে কোথাও পদায়ন করা হলো বা পোস্টিং করা হলো, 6 ঘন্টা পরে বলে যে না তুক্কু ওটা ঠিক না। এই যে অনভিজ্ঞতার একটা মিশ্রণ, এটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। মানুষ তো নিঃশর্ত সমর্থন করেছিল তাদেরকে। কিন্তু আপনারা যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে আপনারা বলেছিলেন যে সরকারের প্রতি আপনাদের পূর্ণ সমর্থন রয়েছে। দুটি প্রশ্ন রাখতে চাই, সরকারের প্রতি এখনো কি পূর্ণ সমর্থন আপনারা ব্যক্ত করছেন কিনা? রাজনৈতিক অঙ্গনে কান পাতলে যে গুঞ্জন আমরা শুনি যে সরকারের সাথে বিএনপির এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, আসলেই কি তাই? শোনেন, আপনাকে একটা কথা বলি আমি। আসলে হয়েছে কি, রাজনীতিটা হচ্ছে এমন একটা জিনিস, আর রাজনীতিবিদরা হচ্ছেন এমন একটি পদার্থ। আমরা তো আসলে পদার্থ। এই রাজনীতি যারা করেন এবং যাদের পরিচিতি বেশি, সেলিব্রিটি বলেন, যেমন আপনার মতো সেলিব্রিটি বা কোনো ফিল্ম স্টার
বা কোনো কি বলে পলিটিক্যাল স্টার যারা আছেন তাদের কিন্তু ব্যক্তি জীবন বলতে কিছু নেই। এরা প্রত্যেকে হচ্ছেন পাবলিক প্রপার্টি। আমরা কোথায় কখন কি করি সেগুলো মানুষ বিচার করে এবং দৃষ্টি দিয়ে দেখে। আমরা এই সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবেই এই সরকারকে এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি, এখন অবধি সমর্থন দিয়ে যাচ্ছি আমরা। এবং আমরা সর্বশেষ বলেছি যে ঠিক আছে, মত পথ এবং কি বলে চিন্তা ভাবনা ভিন্নতা থাকতে পারে, কিন্তু গন্তব্য তো সবার এক, যে ফ্যাসিস্ট যেন আর কখনো ফেরত না আসে, অথবা ভবিষ্যতে কেউ দেশ পরিচালনার দায়িত্বে গেলে পরে সেজন্য আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এ ব্যাপারে তো কোনো ভিন্ন মত নাই, এ ব্যাপারে সবাই ঐক্যমত। সেই ঐক্যমতের পুঁজিটাকে কাজে লাগানোর জন্যই আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি বারবার করে। কিন্তু আমরা বলছি যে যেহেতু আপনারা পারছেন না, দেশ পরিচালনায় অভিজ্ঞ যারা আছেন, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, রাষ্ট্র মেরামত করার রূপরেখা দিয়েছেন 2 বছর আগে থেকে, এবং সেই সংস্কার নিয়েই আপনারা এখনও কথা বলছেন, সুতরাং তাদেরকে বা তাদের মতো এরকম অভিজ্ঞ যারা আছে তাদেরকে ডেকে পরামর্শ করুন এবং খুব দ্রুত নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা অর্পণ করুন। তাহলে হবে কি, নির্বাচিত সরকারের পেছনে যে শক্তিটা থাকে সেই শক্তিটা প্রয়োগ করতে তারা দ্বিধা করবে না। কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু সেই দ্বিধাটা করছে। এই জায়গাটাই হচ্ছে পার্থক্যটা। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, এই মুহূর্তে কি বিএনপি ভাবছে যে নির্বাচনের একমাত্র বাধা সংস্কার? না, নির্বাচনের একমাত্র বাধা সংস্কার না, নির্বাচনের একমাত্র বাধা হচ্ছে আন্তরিকতা। কারণ যেখানে নির্বাচন কমিশন বলছে যে আমরা প্রস্তুত নির্বাচনের জন্য, যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে যে নির্বাচনের জন্য আনুপাতিক হারে বা কি নানা মতের প্রশ্ন এখানে আসছে, কিন্তু নির্বাচন নিয়ে বা নির্বাচন হওয়ার প্রয়োজন নেই এমন কথাটা কিন্তু কেউ বলছেন না। সরকারের পক্ষ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি রয়েছে কি? সরকারের পক্ষ থেকে আন্তরিকতার ঘাটতি রয়েছে কিনা জানি না, তবে সরকারকে খুব ক্লান্ত মনে হয় আমাদের কাছে, খুব বেশি ক্লান্ত মনে হয়। মনে হয় যেন সারাদিন কাজকর্ম করে রুটিন যে ওয়ার্কগুলো থাকে সেগুলো করতে করতে এবং জনগণকে আশ্বাস দিতে দিতে ওনারা ক্লান্ত হয়ে যান, রাতের বেলা গিয়ে ঘুমিয়ে পড়েন, আবার পরদিন গিয়ে ফাইলটা দেখেন যে কি অবস্থায় আছে, এমনটা মনে হয় যেন সামগ্রিকভাবে। সরকারের পক্ষ থেকে নির্বাচনের যে সম্ভাব্য 2 তারিখ বলা হয়েছে, আপনারা তারপরে কেন আশ্বস্ত হতে পারছেন না? আপনাদের সন্দেহ কিংবা উদ্বেগের জায়গাটা সুস্পষ্টভাবে কোথায়? আমাদের উদ্বেগের জায়গাটা সুস্পষ্টভাবে হচ্ছে সেই জায়গাটায় যে সরকার তো বেশিরভাগ ক্ষেত্রেই যে কথাটা বলছেন ঠিক রাখতে পারছেন না। এই যে কয়েকটি উদাহরণ আমি দিলাম, প্রজ্ঞাপন হচ্ছে আবার 12 ঘন্টায় বাতিল হচ্ছে, পদায়ন হচ্ছে আবার 6 ঘন্টার মধ্যে বাতিল হচ্ছে, আবার দ্রব্যমূল্যের ব্যাপারে নতুন করে ভ্যাট আরোপের বিষয় দিয়ে মানুষকে আরও বিষিয়ে তোলার চেষ্টা করা হলো, আবার সেখান থেকে শিফট করা হলো। এই যে সরকারের সিদ্ধান্ত গ্রহণের যে মানে কি বলে নানামুখী তৎপরতা, গ্রহণ এবং বর্জন দুটোই যে একসঙ্গে চলছে, এই কারণে আমাদের কাছে মনে হয় যে সরকার একদম নিশ্চিত একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যে সমন্বয়টা প্রয়োজন ওনাদের টিমের মধ্যে, সেখানকার সমন্বয়হীনতাটা দূর হচ্ছে না। দূর না হওয়ার কারণেই আমরা চিন্তা করছি যে আসলে সঠিক সময় নির্বাচনটি হবে কিনা। মানে সঠিক সময় নির্বাচন হবে কিনা এই বিষয়ে আপনাদের আশঙ্কা রয়েছে, এবং আপনারা দাবি করছেন এই বছরের মাঝামাঝি যেন নির্বাচন আয়োজন করা হয়, কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এই দাবি আসলে অবাস্তব। না, তা তো বলবেই। ভিন্ন মতের যদি সুযোগ না থাকে তাহলে তো সেখানে গণতন্ত্র নেই। একটা ফুল দিয়ে তো কোনোদিন বাগান হবে না, বাগানের মধ্যে তো নানা জাতের ফুল লাগবে। হতে পারে কোনো ফুলে ঘ্রাণ আছে, কোনোটা ঘ্রাণ নেই, কোনোটা দেখতে সুন্দর কিন্তু আসলে ওটার মধ্যে বিষ আছে, আবার কোনোটায় ঘ্রাণও আছে, দেখতেও অনেক সুন্দর। নানা রকমের ফুলের সমাহারও তো একটা বাগান। তাই রাজনীতিটা তো একটা বাগানের মতো, এখানে ভিন্ন মত থাকবে, নানা মত থাকবে, অন্য মত থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে একটা ঐক্যমত থাকলে সেটাই যথেষ্ট। আমাদের সমালোচনা তো হবেই, আমরা একটা বড় একটা রাজনৈতিক দল না, জনগণ সমর্থিত। আমাদের সমর্থন না হলে বুঝতে হবে যে আমরা নির্জীব, আমাদের কোনো নড়াচড়া টের পাচ্ছে না কেউ। জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা ঐক্যমত্যে কেন পৌঁছাতে পারি না, কেন ঐক্য আমাদের দেশের বাস্তবতায় বিরল ঘটনা, সেই আলোচনায় ফিরতে চাই। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেলস চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, আমাদের রাজনৈতিক বাস্তবতায় ঐক্যকে বলা হয় বিরল ঘটনা। আমরা সাম্প্রতিক সময়ের উদাহরণ যদি টেনে বলি, আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় যে বৈঠকের আয়োজন করেছিল প্রধান উপদেষ্টা, সারাদিনই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আমরা ছিলাম, বিএনপি সেই বৈঠকে যোগ দেবে কি দেবে না। একটি দলিল তৈরির ক্ষেত্রেও এই বিতর্ক কেন?
না, বিতর্ক তো থাকাটা খুব অস্বাভাবিক কিছু না। যেখানে বিতর্ক নাই সেটা তো একটা মৃত সমাজ, আর মৃত সমাজের মধ্যে তো কোনো ভালো কোনো কিছু কেউ আশা করতে পারে না। আপনি যেটা দেখবেন যে কিছু ব্যাঙ আছে যেগুলা ইসেও ঘুমায়, কি বলে, অসময়েও ঘুমায়, সেটাকে বলা হয় এস্টিভেশন। জীবন এবং মৃত্যুর মাঝামাঝি যে সময়টা, এটাকে বলা হয় এস্টিভেশন। এই এস্টিভেশন সময়টার মধ্যে যদি কোনো কিছু ঘটে, সেটা কিন্তু মানুষ যখন আবার পুরোপুরি জীবিত হয় বা সক্রিয় হয় তখন এটা মনে থাকে না, আর মারা গেলে তো মনে থাকার প্রশ্নই ওঠে না। সেই অবস্থাটা বিরাজমান থাকার কারণেই কিন্তু এই বিতর্কগুলো উঠছে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে বিএনপির বিপরীতমুখী অবস্থান দেখি, সেটা কি বিএনপির রাজনৈতিক কৌশল? না, বিএনপির রাজনৈতিক কৌশল না। মানুষ চায়টা কি? মানুষ চায় যে সাধারণ যারা, নতুন যারা বা প্রতিদ্বন্দ্বী যারা, পুরনো হোক বা নতুন হোক, তারা যদি মনে করে যে আমার সামনে বড় দেয়াল হচ্ছে এইটা, সেই দেয়ালে দুটো ঢিল মারে, সে দেয়ালকে অপছন্দ করে, সে দেয়ালের কাছাকাছি যেতে চায় না, অথবা সেই দেয়াল যাতে নড়ে চড়ে যায় এরকম কিছু কর্মকাণ্ড করে। তো বিএনপিকে এইভাবে চতুর্দিক থেকে ঘিরে ধরার জন্যে যদি কেউ কেউ তৎপর থাকে, সেখানে অংশগ্রহণ করার আগে বা সেটার মুখোমুখি হওয়ার আগে আমাদেরকে তো চিন্তা করতে হবে। আমরা তো একটা বড় রাজনৈতিক দল, আমাদের পদ্ধতি এবং হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো নতুন দল বা এর আগেই জন্ম নেওয়া কোনো ছোট দল, তাদের টেকনোলজি বা কৌশল তো একরকম হতে পারে না। আর আমাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এই সাম্প্রতিক আপনি যেটা বললেন, এটার ব্যাপারে দুটো অভাব আমাদের রয়েছে। আমাদের মাননীয় চেয়ারপারসন, তিনি দেশে নেই বর্তমানে, চিকিৎসার জন্য লন্ডনে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যিনি, তিনি এত বছর পর মাকে কাছে পেয়ে তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বেশি সময় দিচ্ছেন। সুতরাং সিদ্ধান্তটা আসার জন্য যে আমাদের একটা কম্বাইন্ড বডির যে কনসালটেশন বা ডিসকাশন, সেই সময়টুকু তো আমরা পাইনি। যে কারণে ওইভাবে মনে হয়েছে যে আমরা বোধহয় দ্বিধাগ্রস্ত। আসলে না, সিদ্ধান্ত হয়েছে, তারপরে কিন্তু আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছে। গণঅভ্যুত্থানের পর আমরা দেখলাম স্বৈরাচারের পতন হলো। এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটেও কেন বারবার আপনারা বিরাজনীতিকরণ, -2 কিংবা চক্রান্ত ষড়যন্ত্রের কথা বলেন? অতীত ইতিহাস যদি কোনো খারাপ কিছু থাকে, সেটা দেখে যদি কেউ কেউ আটকে ওঠে, তাহলে তো তাকে দোষ দেওয়ার কিছু নেই। কিন্তু আমরা মনে করি না যে বাংলাদেশে সেই ধরনের পরিস্থিতির আবার তৈরি হতে পারে বা কিছু হতে পারে, এমন উপসর্গ আমরা দেখছি না। কেউ যদি চেষ্টা করেনও, অনেক অর্থবিত্ত এবং লুটপাটের কারণে যারা এখন ফুলে ফেপে উঠেছেন এই 1.5 যুগ ধরে, তাদের মধ্যে কেউ যদি চেষ্টা করেনও, তারা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। মানুষ ওই আশঙ্কা থেকে হয়তো কেউ কেউ এই ধরনের প্রশ্ন করেন বা এই প্রসঙ্গ তুলে আনেন। আপনি নিশ্চয় অবগত আছেন, সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক, দুদেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এবং তার একদিন পরেই আপনারা জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছেন। একটি ছাত্র সংগঠন বলছে যে এই দুইটি বিষয়ের মধ্যে একটা যোগসূত্র আছে। আসলেই কি? না না না, এটা যোগসূত্রের কোনো বিষয় না। শোনেন, জিনিসটা হচ্ছে পারপিচুয়াল। ভারতের সঙ্গে আমরা 3 দিক থেকে সীমান্ত বেষ্টিত। এটাকে যদি আমি আবার পাতা উল্টিয়ে দেখি, তাহলে আমি দেখব যে ভারত আমাদের কর্তৃক 3 দিক দিয়ে বেষ্টিত। একই হলো না কথা? ভারত তো আমাদের একটা বৃহৎ প্রতিবেশী। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্কের প্রয়োজন রয়েছে, ভারতের স্বার্থে এবং আমাদের স্বার্থে। এটা তো ভারতীয় সেনাপ্রধান যথার্থই বলেছেন, এবং তার সে বলার মধ্যে দিয়ে তিনি বলেছেন যে পারস্পরিক স্বার্থে। গতকালকে চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনা ঘটলো, আমাদের দেশের মানুষের তো দেখিয়ে দিয়েছে যে সার্বভৌমত্বের প্রশ্নে নিজেদের জীবনকে তারা তুচ্ছ করতে জানে। এবং শেষ পর্যন্ত বিএসএফ কিন্তু আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করে সেখান থেকে তারা সরে গেছেন, কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছেন। এটাই তো আমাদের বিজয়। আমরা তো এইটার ভিত্তিতেই সম্পর্কটা রাখতে চাচ্ছিলাম। আমরা এই যে উদাহরণটা দিলাম, এই পর্বটার ব্যাপারে সন্তুষ্ট। কিন্তু ভারত যদি আবার মনে করে যে 2008 থেকে 2024 পর্যন্ত, 2024-এর আগস্ট পর্যন্ত যে দৃষ্টিতে তারা দেখেছে, তাহলে তারা ভুল করবে। ওই দৃষ্টিতে এখন আর বাংলাদেশকে দেখা যাবে না। এখন বাংলাদেশকে ভিন্ন প্রেক্ষিতে বর্তমান আঙ্গিকে ভারতকে দেখতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্কটা আসলে কেমন হবে? কারণ বাংলাদেশ বিরোধিতা এখন কেবল কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা ভারতের ক্ষেত্রে দেখছি সকল মতাদর্শ কিংবা কম বেশি সব দলেই এটা দৃশ্যমান হচ্ছে। হ্যাঁ, এটা দৃশ্যমান হচ্ছে এই কারণে যে আপনি যদি দেখেন, তাহলে আশেপাশে আপনি ভারতের কোনো প্রতিবেশী দেশের সঙ্গে কি ভারতের সম্পর্ক ভালো আছে? বৈরিতার সম্পর্ক দেখা যায়। পাকিস্তানের সঙ্গে আছে? নাই। চীনের সঙ্গে আছে? নাই। নেপালের সঙ্গে আছে? নাই। ভুটানের সঙ্গে আছে? নাই। মালদ্বীপের সঙ্গে আছে? নাই।
শ্রীলঙ্কার সঙ্গেও নাই। একমাত্র সুসম্পর্কটা বাংলাদেশের সঙ্গে এখন পর্যন্ত ভারসাম্য আকারে বজায় আছে। এটা যদি বিঘ্নিত হয় বা নষ্ট হয় সেখানে তো ভারতের স্বার্থহানির বিষয়ও রয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই সম্পর্কটা পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত, এবং বিএনপি প্রথম পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক করার জন্য যা করার সেটা যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিয়েছিল। তালপট্টি নিয়ে এত জোরে সোরে জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে তালপট্টিতে তখন দখল নিতে ভারত কিন্তু সাহস করেনি। আমাদের গঙ্গার পানির ন্যায্য হিস্সার জন্য জিয়াউর রহমান যখন ভারত আমাদেরকে সহযোগিতা করছিল না, তখন কিন্তু শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের উদ্যোগে জাতিসংঘে আন্তর্জাতিক ফোরামে আমরা সেই পানির অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলাম। গ্যাসের কথা ভারত চাপ দিয়েছিল জিয়াউর রহমানকে, তাদের দেশে গ্যাস রপ্তানি করতে হবে, আমরা কিন্তু করি নাই। সুতরাং আমরা চাচ্ছি কি যে ভারতের জাতীয় স্বার্থের বিষয়টাকেও আমরা দেখব, একইভাবে আমাদের জাতীয় স্বার্থের বিষয়টাকেও ভারতকে দেখতে হবে। এটাই হলো বিএনপির মূল পলিসি। সংস্কারের প্রসঙ্গে আসতে চাই। সংস্কারের রূপরেখা প্রণয়নে সরকার 11টি কমিশন গঠন করেছে। এর মধ্যে 4টি কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে এবং উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো নিয়ে আপনার মতামত জানতে চাই। বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন এবং সুপারিশকৃত 4টি রাষ্ট্রের মূলনীতি, এই বিষয়গুলো বিএনপি কিভাবে দেখছে? এই বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের কাছে বিস্তারিতভাবে আসেনি, তবে আমরা মনে করি যে একটা বিপ্লবের পরবর্তীতে যে ধরনের ঘটনা ঘটে বা যে ধরনের পরিবর্তন আসে, তার সঙ্গে ওই বিপ্লবে অংশগ্রহণকারী এবং ওই বিপ্লবে সহায়তাকারী যারা, তাদের মাধ্যমে যদি কিছু হয় তাহলে সেটা মানুষ গ্রহণ করবে। কিন্তু দেশের বাইরে থাকে, দেশের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিছু নেই, এমন অনেক মানুষকে আমরা দেখেছি। চাকরি জীবন থেকে রিটায়ার করেছেন আরও বহু বছর আগে, এমন অনেক মানুষকে দেখেছি। তারাও কিছু কিছু সংস্কার কমিশনে আছেন। তারা এই দেশের পালস সম্পর্কে কতটা বুঝবেন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন সহজেই তোলা যায়। সুতরাং যেসব কিছু কিছু জিনিস এসেছে যেটা খুব অবাক লাগে, যে সাংবিধানিক নাম পরিবর্তন, তারপরে কি বলে সংবিধানকে পুরোপুরি পাল্টে ফেলা, তাহলে 4টি মূলনীতি থেকে বাদ পড়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। আমার কথা হচ্ছে যে তাহলে এই যে সংবিধান, এই সংবিধানটা তো লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং অজস্র মা বোনের সম্মানের বিনিময়ে প্রাপ্ত একটা সংবিধান। সেই সংবিধানটাকে আমরা মানে রাফ খাতা মনে করে এটাকে ব্যবহার করব? এই মুহূর্তে আমি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলি, তারপরে পরিপূর্ণভাবে সেই প্রস্তাবনাগুলো যখন আসবে সামনে, আমাদের মতামত বা যাচাই বাছাইয়ের ব্যাপার আসবে, তখন আমরা এটা ভালোভাবে মন্তব্য করতে পারব। আরো দু একটি প্রস্তাবনা নিয়ে যদি আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর, প্রধানমন্ত্রী পদে দুবারে বেশি না থাকা, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 21 বছর। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 21 বছর, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, এটা ভালো উদ্যোগ। আর 4 বছরের ডিউরেশন যেটা, সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে কেউ করে থাকেন তাহলে সেটা করা ঠিক হয়নি, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানে ভালোভাবে আছেন, তারা এই দেশের জনগণের পালস বুঝবেন কিনা সন্দেহ আছে সেটা নিয়ে। আবার 2 টার্ম কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, রাষ্ট্রপতি থাকতে পারবেন না। এই প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই প্রস্তাবনা তো বিএনপি আরও 2 বছর আগে দিয়ে রেখেছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথাও বিএনপি আরও 2 বছর আগে বলে রেখেছে। সুতরাং এগুলোর পায়োনিয়ার তো আমরা, কিন্তু কিছু কিছু জিনিস এসেছে এগুলো আমাদের কাছে মনে হয় যে খুব অতি উৎসাহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অতি উৎসাহের ব্যাপারটা ভালো না, জনগণকে সহনীয় করেই। কোন বিষয়গুলো আপনাদের অতি উৎসাহের বিষয় লাগছে? এই যে সাংবিধানিক নাম পরিবর্তন, তারপরে সংবিধানকে পুরোপুরি বাতিল করে দেয়া, এরকম কিছু কিছু কথাবার্তা আসছে, যে কথাবার্তাগুলো এমন এমন লোকজনের মুখ থেকে আসছে তাদের কাছ থেকে এইটা আসলে আমরা আশা করি না। সাধারণ মানুষ কিন্তু আশা করে না এগুলো নিয়ে। বরং তারা যদি বলতেন যে দ্রব্য মূল্যের সিন্ডিকেটের চেইন কিভাবে ভাঙা যায়, সেই প্রস্তাবনাটা যদি আসতো পুলিশের হারানো যাওয়া মনোবল কিভাবে তাড়াতাড়ি কত দ্রুত ফেরত আনা যায়, যদি ওনারা বলতেন যে বাংলাদেশের যে রেমিটেন্স পাঠানো যে সেই রেমিটেন্স যোদ্ধারা যারা আমাদের গর্বের ধন, তারা দেশে ফিরলে কিভাবে সম্মান পায়, তাদেরকে আরও বেশি সম্মানিত কিভাবে করা যায়, এই প্রস্তাবনাগুলো তো কোথাও দেখছি না। যেগুলো ইমিডিয়েট প্রয়োজন ওগুলো তো বেশিরভাগই হচ্ছে তাত্ত্বিক। বাংলাদেশ যদি 4টি প্রদেশে বিভক্ত হয়ই, কি হবে তাতে? হবে কি এই ফিউডালিস্টিক সিস্টেম রেখে সেইখানে পরিবর্তন? সেটা তো কোনো রকমই সম্ভব হয় না। সুপারিশ আকারে আসেনি, জনপ্রশাসন সংস্কার কমিশন আলোচনা করছে বিষয়টি নিয়ে। সেটা আলোচনা করছে, কিন্তু মিডিয়া এসেছে। মনে করেন আপনি যে 4টি কমিশনের রিপোর্ট এসেছে
ওরকম তো বাকিগুলো একসময় চলে আসবে, সেখানেও এরকম অভিনব কিছু থাকতে পারে। এবং 3টি বিতর্কিত নির্বাচনের পর নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনাটা আমরা দীর্ঘদিন ধরেই দেখছি রাজনৈতিক অঙ্গনে হচ্ছে, এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 16 ক্ষেত্রে 150টি সুপারিশ দিয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি যদি আমি উল্লেখ করি, একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাদ, ভোট 40% না পড়লে নতুন নির্বাচনের সুপারিশ, না ভোটের বিধান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় নির্বাচনের প্রস্তাব। না, নির্বাচন কমিশনের প্রস্তাবনাগুলোর মধ্যে অনেক কিছু ভালো আছে, যেগুলো বললেন এগুলোকে আমি ব্যক্তিগতভাবে এগুলোকে স্বাগত জানাই। কারণ বদিউল আলম মজুমদার সাহেব এবং তার টিম তারা কিন্তু প্রান্তিক পর্যায়েও গিয়েছেন, সাধারণ মানুষের কাছেও গিয়েছেন, বিশেষজ্ঞদের কাছেও গিয়েছেন, এবং নিজেদের পর্যবেক্ষণের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে তারা সংযোজিত করেছেন। আর কেউ কিন্তু এত ব্যাপক বিস্তৃতভাবে মতামত সংগ্রহে নামেননি। সুতরাং ওনারা যে প্রস্তাবগুলো করেছেন এর মধ্যে বেশিরভাগই আমার মনে হয় ওনারা সাধুবাদ পাওয়ার মতোই কাজ করেছেন। এরই মধ্যে নির্বাচন সংস্কার নিয়ে যখন আলোচনা চলছে, তখন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় সংসদ নির্বাচন আগে হবে, সেই বিতর্কও চলছে। সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল জি, আলোচনায় আমরা ছিলাম স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন। এই বিতর্ক আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই চলছে। বিএনপির বিপরীতে বলা হচ্ছে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। দেখেন, এটা আসলে কি বোঝাপড়ার মধ্যে ভুল আছে। যে এই কি বলবো, কিভাবে উদাহরণটা দেবো, মানে ঘরে বসে মেয়ে পড়ছে জোরে জোরে যে গো মানে গরু, গো অর্থ গরু, গো অর্থ গরু। এর মধ্যে বাবা ঘরে প্রবেশ করেছেন। বাবা ঘরে প্রবেশ করে মেয়ের মাকে বলছেন, ও গো কোথায় আছো? মেয়ে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে গেল, এই তুমি মাকে গরু বললা কেন? মাকে কেন তুমি গরু বললা? বলে, কোথায় আমি তোমার মাকে গরু বললাম? বলে, ওই যে তুমি গো বললা, আমি এই বইতে এখানে আমি পড়তেছি যে গো অর্থ গরু। তো বিতর্কটা আসলে অহেতুক হলো এই কারণে, আপনি সংবিধানের 59 আর্টিকেলে যদি যান, সেখানে দেখবেন ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। তাহলে ওটা কি স্থানীয় শাসন না স্থানীয় সরকার? আসলে সেই জায়গাটাই তো ঠিক নাই। আমরা জিনিসটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে রিফর্ম না করে আগে ওইটা নির্বাচনের প্রসঙ্গটা আনাটা তো ঠিক না। কারণ ওখানে এখনো আমাদের সংবিধানে লেখা বাংলা যেটা, সেইটা হলো আমাদেরকে গ্রহণ করতে হবে। ইংলিশ বাংলা দুইটা ভার্সন যেহেতু আছে, ইংরেজিতে লেখা লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন, আর্টিকেল 59। আর্টিকেল 60 তো যান আপনি, সেখানেও এইভাবে লেখা আছে। তা আগে তো ঠিক করতে হবে যে ওটা কি শাসন নাকি সরকার। সরকার হলে বলে স্থানীয় সরকার যেটা, সেটা এবং জাতীয় সরকার একত্রে করার প্রস্তাবনাও কেউ দিয়েছেন। নির্বাচন কমিশন অবশ্য বলেছে যেন একত্রে করা সম্ভব না। তো আমাদের কাছে যেটা মনে হয় যে দেশের যে কোনো সমস্যা, ছোট দেশ, জনসংখ্যার ভারে নুয়ে পড়া দেশ, এই দেশটার কোনো এক জায়গায় একটা সমস্যা হলে এটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে সব জায়গায়, কারণ আয়তনে ছোট, লোক সংখ্যা বেশি। সেই জন্য জাতীয় নির্বাচনটাই আগে হওয়া প্রয়োজন। কারণ জাতীয় নির্বাচনের মধ্য থেকেই শক্তিটা ফেরত পাওয়া যায় যে সারা দেশে মানুষের প্রতিনিধিত্ব এখানে আছে। আর স্থানীয় সরকার বলতে তো আপনার স্থানীয় পর্যায়ের সমস্যা, বা স্থানীয় শাসন বলতেও স্থানীয় আমলাদের দৌরত্ব। সুতরাং ওটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আগে আছে, আমরা এমনটা মনে করি না। আমরা আগে মনে করি জাতীয় নির্বাচনটাই আগে হওয়া উচিত। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে। ছাত্রদের দল ভূমিষ্ঠ হবার আগেই আমরা রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের অভিযোগ শুনতে পাচ্ছি। কোন শঙ্কা থেকে? কারা করছে শঙ্কা আমরা জানি না, আমরা স্বাগত জানাই তো তাদেরকে। তারা আসুক, তারা অনেক ভালো কাজ করেছেন, অনেক সাহসী কর্মকাণ্ড তারা দেখিয়েছেন, তারা বীরের মতো কাজ করেছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন। তাদের সঙ্গে আমাদের নেতাকর্মীরাও মরে গিয়ে প্রমাণ করেছেন যে যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। সুতরাং আমরা তাদেরকে স্বাগত জানাই। তারা নতুন রাজনৈতিক দল করুক, নির্বাচনে আসুক, জনগণের মতামত নিয়ে যদি তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমরা তাদেরকে বরণ করে নেব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের নেতাকর্মীরাই কেউ বলছে তারা কিংস পার্টি হবে। কিসের ভিত্তিতে? এইটা হয়তো তাদের সমবয়সী যারা, তারা কেউ হয়তো বলছে, কিন্তু আমাদের মধ্য থেকে কেউ দায়িত্বশীল কেউ বলছে আমার কাছে এমনটা মনে হয় না। আর যেহেতু কিছু কিছু জায়গায় এমনটা বলার সুযোগও রয়েছে, কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামের আগে এটা ছিল কোটা সংস্কার বিরোধী আন্দোলনের কোটা বিরোধী আন্দোলন, তারপরে এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। সে আন্দোলনের আগে থেকেই তো রাজপথে
জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, ওনাদের সমাবেশী লোকেরা তারাও ছিল রাজপথে। তো সেই জায়গাটায় এখন হঠাৎ করে যদি সব কৃতিত্ব কেউ দাবি করে, অন্যরা তো সেখানে আপত্তি একটু তুলতেই পারে, তাতে তো কোনো সমস্যা নাই। মার্কিন যুক্তরাষ্ট্রে আরকানসাসে একটা হীরার খনি আছে, যে হীরার খনিটা ওপেন থাকে, যে খুশি সেখানে গিয়ে কিছুক্ষণ খুঁজে যদি কোনো হীরার টুকরা পায় সে নিয়ে যাবে, সরকারের কোনো দাবি এখানে নাই। কিন্তু মজার ব্যাপার হলো ওইটা 1970 সনে চালু হয়েছে, এই 2025-এর আজকের দিন পর্যন্ত ওখানে এখন পর্যন্ত লোক গিয়েছে মাত্র 32,000। মাত্র ওখানে তো 32 কোটি লোকগুলো যাওয়া দরকার ছিল, যায় নাই। কারণ ওর চেয়ে জরুরি কাজ আছে মার্কিন নাগরিকদের, কারণ ওইটা খুঁজে 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 এক টুকরা হীরা বের করতে যে সময় লাগবে, সেই সময় সে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এখানে অনেক বেশি উপার্জন করতে পারে। তো আমাদের বাংলাদেশে ওরকম ওপেন হীরার খনির জায়গাটা হলো রাজনৈতিক প্ল্যাটফর্ম, ওখানে গিয়ে সবাই হীরা খোঁজে, কিন্তু ওর চেয়ে যে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার সময় কম। বিভিন্ন ইস্যুতে একসময় মিত্র ও ভোটের সঙ্গে বিএনপি ও জামায়াতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে এমনটি শোনা যাচ্ছে। সবই কি আসলে নির্বাচন কেন্দ্রিক? না, জামাতের সঙ্গে আমাদের সম্পর্কটা তো ফ্লেক্সিবল হলে এই কারণে যে 1991 সনে যখন বিএনপিকে সমর্থন দিয়েছিল জামাত ইসলাম বা বিএনপির সঙ্গে বোঝাপড়া করে নির্বাচন করেছিল, তখন কিন্তু জামাতের যে আসন সংখ্যা ছিল 96 সনে বিএনপিকে পতন ঘটানোর জন্য সেই জামাত কিন্তু আবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে মিলে হেন আন্দোলন নাই যা না করেছে বিএনপিকে নামানোর জন্য। পরবর্তী নির্বাচন দেখা গেল জামাতের আসন সেখান থেকে একদম এই কি বলে এক আঙ্গুল 3টি আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল, 3 আঙ্গুলের কর না 3টির মধ্যে। আবার আমরা দেখলাম যে জামাত ইসলামের পরবর্তীতে সংসদ থেকে পদত্যাগ করলো জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে এবং জাতীয় পার্টির সঙ্গেও জামাতের ভালো সম্পর্ক ছিল। আবার আমাদের সঙ্গেও তারা এসেছে, আমাদের বিরোধিতাও করেছে। আবার জামাত ইসলামীর ছাত্র ফ্রন্টের ছাত্র শিবিরের নেতারা যারা, তারা দেখলাম ছাত্রলীগের পরিচয় দিয়ে রাজনীতি করেছে 5ই আগস্টের পরে, যেগুলো ধীরে ধীরে উন্মোচিত হলো। সুতরাং তাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু আমাদের আদর্শিক না, রাজনৈতিক জোটগত একটা সম্পর্ক তাদের সঙ্গে। সেই রাজনৈতিক ভোটের জোট, নির্বাচনী জোট আর কি, নির্বাচনী জোট হতেও পারে নাও হতে পারে, কোনো কোনো সময় হয়েছে কোনো কোনো সময় হয়নি। সামনের দিনে কি জামায়াতের সাথে জোট হবার সম্ভাবনা রয়েছে? এইটা বলার সময় এখনো আসে নাই। এটা নির্ভর করে দুই দলের সদিচ্ছা এবং নিজস্ব কৌশলের উপর ভিত্তি করে, কতটা যোগসূত্র স্থাপন হয় তার উপরে ভিত্তি করে। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরই বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে, সেটি কোন প্রক্রিয়ায় হবে? জাতীয় সরকার গঠন করবে প্রক্রিয়াটা হচ্ছে যাদের সঙ্গে আমরা আন্দোলন করেছি একত্রে, কিংবা আমাদের সঙ্গে একত্রে করেনি, যুগপথে ছিল কিংবা কোনোটাতেই ছিল না, রাজপথে ছিল, তাদের মধ্য থেকে এবং দেশের বিশিষ্টজনদের মধ্য থেকে আমরা নির্বাচিত প্রতিনিধির বাইরেও অনির্বাচিত যদি কেউ থাকে তাদেরকেও নেওয়ার মানসিকতা থাকে, এদের সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করাটা আমরা আমাদের সংস্কার প্রস্তাবনায় দিয়েছিলাম। সব দলমতের লোক সেখানে থাকবে, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও থাকতে পারে, সেখানে জামাত ইসলামও থাকতে পারে, সেখানে অন্য রাজনৈতিক দলও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, দুটোরই সম্ভাবনা আছে। মানে একটা জাতীয় ঐক্যমতের প্রতিফলন যাতে দেখা যায় সেরকম একটা কাঠামো দাঁড় করানোর চেষ্টা করব আমরা। রাষ্ট্র সংস্কার নিয়ে যখন নানামুখী আলোচনা চলছে তখন রাজনীতির সংস্কারও বারবার আলোচনায় আসছে। একজন রাজনীতিবিদ হিসেবে এর প্রয়োজনীয়তা কতটা অনুভব করেন? আমি এর প্রয়োজনীয়তাটা অনুভব করি শতভাগ। রাজনীতির যে ট্রেডিশনটা আমাদের এখানে চলে আসছে, সে রাজনীতিটা হচ্ছে ওই রকম যে ইংরেজিতে যে সেলফিশ কথাটা, সেটার বাংলা অর্থে আমরা বুঝি স্বার্থপর, কিন্তু ওটার বাংলা অর্থ হওয়া উচিত ছিল স্বার্থনিজ। স্বার্থপর মানে পরের স্বার্থ যে দেখে, আসলে তো সেলফিশ বলতে বোঝায় যে আমার স্বার্থ আমি দেখি। বাংলা হওয়া উচিত ছিল স্বার্থনিজ। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস পানি ব্যবহার করে, কিন্তু প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ফায়ার সার্ভিস, আগুন জ্বালিয়ে দেয়। আসলে তো না, ওটা তো আগুন নেভায়। সুতরাং নামের সঙ্গে কাজে মিলাতে গেলে আপনি পারবেন না। বাস্তবতার ভিত্তিতে যেটা প্রতীয়মান হবে সেটাই হলো মূল বিষয়। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা রাজনীতি সবসময় একান্ত প্রয়োজন এমনটা কিন্তু না। চাঁদের পিঠে প্রথম পা রাখা ব্যক্তিটার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। চন্দ্র বিজয়ের পরে পৃথিবীতে ফেরারও 12 বছর পরে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজন কিন্তু সেখানে হয়নি। সুতরাং এর থেকে প্রমাণ হয় যে অনেক কিছুই জয় করা সম্ভব, তার জন্য কিছু
বিসর্জন দিতে হয়। এই নীল আর্মস্ট্রং তার এই আনন্দে ফুর্তিতে যখন আবার স্পেসশিপে ওঠেন চাঁদের পৃষ্ঠ থেকে, তখন জুতার এক পাটি ফেলে এসেছিলেন, যে জুতাটার মূল্য ছিল $30,000, একটা জুতার মূল্য, কিন্তু ওইটা তখন তুচ্ছ হয়ে গিয়েছিল। তার এই বিজয় সারা পৃথিবীতে তাকে নায়কে পরিণত করেছে। সুতরাং কাজের মধ্য থেকে যে রাজনীতিটা, আমি ওই রাজনীতিটা বিশ্বাস করি, শুধু ভাষণ, তোষণ, শাসন এর মধ্যে সীমাবদ্ধ না। মানুষের কল্যাণের জন্য যেটা হবে সেইটাই হলো নীতির রাজা রাজনীতি। শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, দিন শেষে নির্বাচিত সরকারই দেশ শাসন করবে, এটাই বাস্তবতা, কিন্তু নির্বাচিত সরকার এসে এই বর্তমান সময়ের যে সংস্কার প্রস্তাবনা আমরা দেখছি, তার যে আসলে সেই প্রস্তাবগুলো নাকচ করবে না, সে নিশ্চয়ই আমরা কোথা থেকে পাবো? না, এটা নাকচ করার কোনো সম্ভাবনা নেই, কারণ এই সরকারকে নিঃশর্তভাবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সমর্থন দিয়ে তো আমরা সবাই আছি। এখন এইখানে যদি আওয়ামী লীগ এসে কোনো রকম নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, সেটা তো একটা অলীক কল্পনা। তারা ছাড়া অন্য যারা এখন পর্যন্ত মাঠে আছে, তারা কেউ এই সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো আসবে বা গ্রহণযোগ্য হবে, সরকার প্রধানও যেটা বারবার বলছেন সবার ঐক্যমতের ভিত্তিতে, সেই সবার ঐক্যমতের ভিত্তিতে হলে পরে ওখান থেকে কেউ সরে যাবে এমন দুঃসাহস কেউ দেখাবে আমার মনে হয় না। আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, সে সঙ্গে কৃতজ্ঞতা। দর্শক, এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।